আজ আমরা আলোচনা করব ডেঙ্গু ফিভার নিয়ে। যেহেতু আমাদের দেশে ডেঙ্গু ফিভারটা খুবই কমন এবং একটা সিজনাল ডিজিজ হিসেবেও এটা আমাদের দেশে অনেক মানুষ সাফার করে এবং মর্টালিটি রেটেও বেশ ভালোই। সেই কারণে ডেঙ্গু ভাইরাস ইনফেকশনটা ইনভেরিয়েবলি ফাইনাল প্রপ এক্সামিনেশনে জিজ্ঞাসা করা হয়ে থাকে। সো ডেঙ্গু ফিভার ইজ কজড বাই ডেঙ্গু ভাইরাস, এবং এটা ডেঙ্গু ভাইরাস এক ধরনের ফ্লাভি ভাইরাস। ফ্লাভি ভাইরাস এটা 4 সেরোটাইপ আছে। ডেঙ্গু ভাইরাসে 4 সেরোটাইপ, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4. So these are the serotypes of ডেঙ্গু ভাইরাস। সেরোটাইপের ইম্পর্টেন্স এটাই যে কেউ যদি একটা সেরোটাইপ ইনফেক্টেড হয়ে থাকে, পরবর্তীতে সে ওই সেরোটাইপে ওই পার্টিকুলার সেরোটাইপে ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই, কারণ সেই পার্টিকুলার সেরোটাইপের এগেনিস্টে তার লাইফ লং ইমিউনিটি ডেভেলপ করে থাকে। তখন যদি আবার সেকেন্ড টাইম আবার যদি এমন হয় যে ডেঙ্গু হয়েছে বাট উইথ ডিফারেন্ট সেরোটাইপ দিয়ে, তাহলে অথবা মাল্টিপল ডিফারেন্ট সেরোটাইপ দিয়ে যদি হয়, তাহলে মোর সিভিয়ার ডেঙ্গু ডিজিজ হয়ে থাকে। ডেঙ্গু ডিজিজটা তখন সিভিয়ার ফর্মে দেখা যায়। সে কারণে যে প্রথম যে ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হইলো একটা সিঙ্গেল সেরোটাইপকে দিয়ে একবারে ইনফেকশন হলো, তখন সেটাকে আমরা বলি প্রাইমারি ডেঙ্গু ইনফেকশন। কিন্তু একই পার্সনের যদি সেকেন্ড টাইম ডেঙ্গু ইনফেকশন হয় উইথ ডিফারেন্ট সেরোটাইপ দিয়ে, তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি ডেঙ্গু ইনফেকশন, এবং এটা মোর সিভিয়ার ফর্মে হয়ে থাকে। সো ডেঙ্গু ভাইরাস সেরোটাইপের এখানেই একটা ইম্পর্টেন্স আছে। এর বাইরে হচ্ছে যে ডেঙ্গু ভাইরাস কখন বেশি হয়, ডেঙ্গু ভাইরাস ইনফেকশন কিংবা ডেঙ্গু ফিভার। আমাদের দেশে ডেঙ্গু ফিভার হয় সাধারণত বেশি মনসুন অ্যান্ড পোস্ট মনসুন সিজনে। সেটা কখন? মনসুন সিজন আমরা বলি জুন অ্যান্ড জুলাই, এবং পোস্ট মনসুন হচ্ছে যে অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর। সো এই দুইটা মনসুন এবং পোস্ট মনসুন সিজন, এই দুটো হচ্ছে ডেঙ্গু ভাইরাস ইনফেকশনটা ট্রান্সমিশনটা বেশি হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কেন এই সময়টা বেশি হয়? কারণ এই সময়টা ডেঙ্গু ভাইরাস ট্রান্সমিশনের যে ফেভারেবল কন্ডিশান, সেটা এই সময়টাই দেখা যায়। যেমন হচ্ছে টেম্পারেচার অনেক বেশি থাকে, হিউমিডিটি অনেক বেশি থাকে এনভায়রনমেন্টে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্মল কালেকশন অফ ওয়াটার বেশি থাকে। যেমন প্লাস্টিক ক্যানে, প্লাস্টিক বোতলে অথবা ক্যানে অথবা টায়ারের মাঝে পানি জমে থাকে, অথবা গাছের টবে পানি জমে থাকে। এরকম ছোট ছোট কালেকশানে অনেক পানি, ক্লিন ওয়াটার জমে থাকে, যেটা ডেঙ্গু ভাইরাস ট্রান্সমিশনের জন্য উপযুক্ত। এবং ডেঙ্গু ভাইরাস এইগুলোতে এগস, ডেঙ্গু ভাইরাস এগস পাওয়া যায় এবং লার্ভা পাওয়া যায়। সো এই কন্ডিশনে ডেঙ্গু ভাইরাস বেশি ট্রান্সমিশন হওয়ার কারণ একটাই, যে ফেভারেবল কন্ডিশন। আর ডেঙ্গু ভাইরাস যেটাতে ট্রান্সমিশন হয় সেই মসকিটো, সেই অ্যাডিস মসকিটোটা এই সময়টায় বংশ বিস্তার করে থাকে। সো বুঝতেই পারতেছো যে এই ডেঙ্গু ভাইরাস ট্রান্সমিশন, হিউম্যান ট্রান্সমিশনের জন্য একটা ভেক্টর দরকার হচ্ছে। ভেক্টরটা কি? ভেক্টর হচ্ছে যে মসকিটো। মসকিটো সেটা কি, যে কোন ধরনের মসকিটো? অ্যাডিস অ্যাজেপ্টি মসকিটো এবং অ্যাডিস অ্যালবোপিক্টাস। এর মধ্যে অ্যাডিস অ্যাজেপ্টি মসকিটোটা মোর ডোমেস্টিকেটেড এবং মোর ফেভারেবল কন্ডিশনের ট্রান্সমিশন ইজিলি করে থাকে। সো মনসুন এবং পোস্ট মনসুন সিজনে এডিস মশার বংশ বিস্তার করে থাকে, এবং এডিস মশার বাইটের মাধ্যমে ইনফেক্টেড অ্যাডিস মসকিটো বাইটের মাধ্যমে হিউম্যান ইনফেক্টেড হয়, এবং হিউম্যান ইনফেক্টেড হওয়ার পরে এটা একটা ইনকিউবেশন পিরিয়ড পার করে। সেটা কত? 2 to 7 days, অনেক সময় 10 days পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড থাকে। এরপরেই ডেঙ্গুর ম্যানিফেস্টেশনগুলো
যেটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সেগুলো আস্তে আস্তে দেখা যায়। এখন আমরা অ্যাকর্ডিং টু গাইডলাইন যদি বলে থাকি যে ডেঙ্গু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি, অ্যাকর্ডিং টু গাইডলাইন বলছে যে এটা হতে পারে অ্যাসিমটোমেটিক, এটা হতে পারে সিমটোমেটিক ইনফেকশন। অ্যাসিমটোমেটিক ইনফেকশন সাধারণত চিলড্রেনে হয়ে থাকে বিলো 15 ইয়ার্স ওল্ড, আর সিমটোমেটিক ইনফেকশন সাধারণত হয়ে থাকে এগেইন 4 ওয়েতে ম্যানিফেস্টেশন হয়ে থাকে সিমটোমেটিক ইনফেকশন। সেটা হতে পারে আনডিফারেন্সিয়েটেড ফিভার, 1 নাম্বার। 2 নাম্বার হতে পারে যে 1 নাম্বার হচ্ছে আনডিফারেন্সিয়েটেড ফিভার, 2 নাম্বার হচ্ছে ডেঙ্গু ফিভার, 3 নাম্বার হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এবং 4 নাম্বার হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এর মাঝে ডেঙ্গু হেমোরেজিক ফিভার যেটা, সেটা আবার 2 ধরনের হতে পারে প্রেজেন্টেশন। একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইদাউট শক, এবং আরেকটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ শক। ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ শক যে প্রেজেন্টেশন, সেটাকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম। সো আমরা এই ডিফারেন্ট যে 4 ওয়েতে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হয়ে থাকে ডেঙ্গু, এগুলো আমরা এখন আস্তে আস্তে ইলেবোরেটলি ডিসকাস করব। প্রথম হচ্ছে যে আনডিফারেন্সিয়েটেড ফিভার। আনডিফারেন্সিয়েটেড ফিভার এটা সিম্পল ফিভারের মতোই ডেঙ্গু ইনফেকশন, একটা আনডিফারেন্সিয়েটেড ফিভার, সিম্পল ভাইরাল ফিভার, তেমন কিছুই না। এটাকে আমরা প্রাইমারি ডেঙ্গু ভাইরাস ইনফেকশনও বলে থাকি। 2 নম্বর হচ্ছে যে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারটা কি? ডেঙ্গু ফিভারটা হচ্ছে যে কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে ডেঙ্গু ফিভারে? ডেঙ্গু ফিভারের পেশেন্ট সাধারণত সাডেন অনসেট অফ হাই রাইজ অফ টেম্পারেচার, এবং এটা কন্টিনিউড হতে থাকে ফিভারটা, এই হাই রাইজ অফ টেম্পারেচারটা। এর সাথে কি থাকতে পারে? এর সাথে থাকতে পারে হচ্ছে যে রেট্রোঅরবিটাল পেইন, ফটোফোবিয়া, ব্যাক পেইন থাকতে পারে, দেন জয়েন্ট পেইন থাকতে পারে, দেন মাসল পেইন থাকতে পারে, দেন হচ্ছে যে অ্যানোরেক্সিয়া থাকতে পারে। এই জিনিসগুলো ডেঙ্গু ফিভারে আমরা পেয়ে থাকি। যদি এক্সামিনেশন করো তাহলে দেখা যায় তেমন কিছুই পাওয়া যায় না, হয়তো মাইল্ড জয়েন্ট টেন্ডারনেস থাকতে পারে, অথবা নাও থাকে। জয়েন্ট টেন্ডারনেস সাধারণত থাকে না, কিন্তু আর্থ্রালজিয়া থাকে। এর সাথে হচ্ছে যে কি থাকে, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ পেতে পারো। এটা ডে 4 অথবা 5-এ তুমি যদি ফেস নেক এক্সামিনেশন করো স্পেশালি, সেখানে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ পেতে পারো। সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন অফ ডেঙ্গু ফিভার, এবং এটা 2 থেকে 7 দিনের মধ্যে অটোমেটিক্যালি এটা সাবসাইড করে যায়। 2 থেকে 7 দিন পারসিস্ট করে, দেন এটা সাবসাইড করে। নেক্সট হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। এটার প্রেজেন্টেশন কি? ডেঙ্গু হেমোরেজিক ফিভারের প্রেজেন্টেশনটা হচ্ছে ডেঙ্গু ফিভার উইথ সাইন সিমটম অফ হেমোরেজ, সাইন সিমটম অফ হেমোরেজ। দ্যাট মিনস ডেঙ্গু ফিভার উইথ হেমোরেজিক ম্যানিফেস্টেশন থাকতে পারে। যেমন হচ্ছে এপিস্টিক্সিস হতে পারে, গাম ব্লিডিং হতে পারে, হেমাটোমেসিস মেলানা হতে পারে, হেমোপ্টাইসিস হতে পারে, ডিফারেন্ট ফর্মে ব্লিডিং হতে পারে। তখন আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। সো এই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আবার তোমার আমরা যদি ডেঙ্গু হেমোরেজিক ফিভারকে আমরা 3টা ফেজে আমরা ডিভাইড করি। নাম্বার 1 হচ্ছে যে ফিব্রাইল ফেজ। এই ফেজে জাস্ট লাইক ডেঙ্গু ফিভার, হাই গ্রেড টেম্পারেচার থাকে, সাডেন অনসেট হাই গ্রেড টেম্পারেচার থাকে, হাই টেম্পারেচার থাকে, দেন ফটোফোবিয়া, রেট্রোঅরবিটাল পেইন থাকে, দেন ব্যাক পেইন থাকে, মাসল পেইন থাকে, জয়েন্ট পেইন থাকে। এটা হচ্ছে যে ফিব্রাইল ফেজ। এটা লাস্ট করে 2 to 5 or 7 days পর্যন্ত, 2 to 7 days ইউজুয়ালি লাস্ট করে থাকে। দেন তারপরে আসা হচ্ছে যে ক্রিটিক্যাল ফেজ। ক্রিটিক্যাল ফেজে ফিভার সাবসাইড করে যায়। জাস্ট বিফোর স্টার্টেড ক্রিটিক্যাল ফেজ ফিভার সাবসাইড করে যায়। এই সময়টা ক্রিটিক্যাল কেন? কারণ এই সময়টাতে প্লাজমা লিকেজ হয়ে থাকে এবং পেশেন্ট শকে চলে যায়। পেশেন্ট সার্কুলেটরি শকে চলে যায়, সাথে তার বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট ডেভেলপ করে, যেমন
হাইপোভলিমিয়া হয়ে থাকে এবং তোমার পেশেন্ট শকে গিয়ে অনেক সময় ব্লিডিং চলতেই থাকে, শক ডেভেলপ করে, ইফিউশন ডেভেলপ করে, রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে। সো দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ফেজ, এবং এই ফেজ স্টার্ট হয় যখন ফিভার সাবসাইড করলো তারপর থেকেই আস্তে আস্তে ক্রিটিক্যাল ফেজটা স্টার্ট হয়ে যায়। ক্রিটিক্যাল ফেজের শুরুতে ক্রিটিক্যাল ফেজ লাস্ট করে অনলি 36 থেকে 72 আওয়ার্স পর্যন্ত, কিন্তু এটার শুরুতে ফিভার থাকে না, শেষের দিকে কিছু ফিভার থাকে, যে কারণে আমরা ডেঙ্গু ফিভারকে আবার আমরা বলে থাকি যে কোন প্যাটার্নের ফিভার, যে আমরা বলি স্যাডেল ব্যাগ ফিভার। স্যাডেল ব্যাগ ফিভার এই কারণেই বলে থাকি। সো ক্রিটিক্যাল ফেজ তোমরা মনে রাখবে, এই সময়টা প্লাজমা লিকেজ হয় এবং পেশেন্ট শকে চলে যায়, ব্লিডিং কন্টিনিউ হতে থাকে, ইফিউশন হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, মাল্টিপল অর্গান ফেইলারে যেতে পারে। দ্যাটস ওয়াই ইট ইজ ক্রিটিক্যাল, এবং এই ফেজে ফিভার থাকে না। তারপরে কি হয় যে তারপরে আরেকটা ফেজ আছে রিকভারি ফেজ। এটা সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে সীমাবদ্ধ লাস্ট করে, এবং 2 থেকে 3 দিনের মধ্যেই পেশেন্ট রিকভারি আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে, তার অ্যাপিটাইট বাড়তে থাকে, জ্বর কমে যেতে থাকে, একসময় নাই হয়ে যায়, এভাবেই পেশেন্টটা রিকভারি ফেজে চলে যায়। সো ডেঙ্গু হেমোরেজিক ফিভারের এই ফেজগুলো জানাটা খুব জরুরি, বিকজ কোন সময় হেমোরেজি হবে, কোন সময় পেশেন্ট শকে চলে যেতে পারে, এই জিনিসগুলো আমাদের আর্লি বুঝে ফেলতে হবে অ্যাজ এ ক্লিনিশিয়ান টু সেভ ওয়ান লাইফ। সো ডেঙ্গু হেমোরেজিক ফিভার আমরা যেটা যে আমরা বেড সাইডে একটা টেস্ট করে বুঝতে পারি যে এটা ডেঙ্গু হেমোরেজিক ফিভারটা হেমোরেজিক ম্যানিফেস্টেশন নেওয়া, হেমোরেজ শুরু হইতে পারে যে কোনো সময়, বেড সাইড টেস্ট, সেটা টর্নিকেট টেস্ট করতে পারি। আবার পেশেন্ট শকে চলে গেছে, সেই পেশেন্টটা কীভাবে আমরা বেড সাইড টেস্ট করতে পারি, সেটা হচ্ছে যে ক্যাপিলারি রিফিলিং টাইম দেখে, ক্যাপিলারি রিফিল টাইম দেখে আমরা যদি মোর দ্যান 3 সেকেন্ডে ক্যাপিলারি রিফিল টাইম হয়, তাই পেশেন্ট হাইপোভলিমিয়াতে আছে এবং পেশেন্ট শকে চলে যাচ্ছে, সো ইমার্জেন্সি ট্রিটমেন্ট নেসেসারি। সো আমরা এই দুটো বেড টেস্ট দিয়ে আমরা সাধারণত ডেঙ্গু হেমোরেজিক ফিভারের এই ফেজগুলো আমরা সাধারণত দেখতে পারি যে কোন ফেজে আছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে হেমোরেজিক ম্যানিফেস্টেশন ফেজে নাকি শক স্টেজে গেছে। সো এটা দিজ আর দ্য প্রেজেন্টেশন অফ ডেঙ্গু হেমোরেজিক ফিভার। নেক্সট হচ্ছে এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম। এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম মানে হচ্ছে আইসোলেটেড অর্গ্যানোপ্যাথি, মাল্টিপল অর্গান আইসোলেটেডলি ইনভলভ হতে পারে, যেমন লিভার ইনভলভমেন্ট হতে পারে, রেনাল ইনভলভমেন্ট হতে পারে, কার্ডিয়াক ইনভলভমেন্ট হতে পারে, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হতে পারে। সো এই ধরনের ইনভলভমেন্ট হলে কেমন প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, যে লিভার হইলে যে প্রেজেন্টেশন হেপাটাইটিস নিয়ে আসতে পারে, লিভার ফাংশন টেস্ট অল্টার নিয়ে আসতে পারে। দেন হচ্ছে যে যদি কার্ডিক ইনভলভমেন্ট হয় সাধারণত মায়োকার্ডিটিস, পেরিকার্ডিটিস, কন্ডাকশন ডিফেক্ট নিয়ে আসতে পারে। আর একটা হচ্ছে যে তোমার যে রেনাল ইনভলভমেন্ট, রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে আসতে পারে। দেন হচ্ছে নিউরোলজিক্যাল ক্ষেত্রে দেখা যায় যে কনভালশন নিয়ে আসতে পারে, কিংবা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ নিয়ে আসতে পারে। সো দিস আর দ্য আইসোলেটেড ইনভলভমেন্ট, অর্গান ইনভলভমেন্ট ইন ডেঙ্গু ইনফেকশন কেজে। এগুলো নট নট ইনক্লুডিং, এটা কিন্তু কখনোই ডেঙ্গু হেমোরেজিক ফিভার ক্যাটাগরির মধ্যে ইনক্লুডেড হবে না, এটা আলাদা ক্যাটাগরি, ডেঙ্গু এক্সপান্ডেড সিমটম, এবং এই পেশেন্টগুলো সিমটোমেটিক্যালি ট্রিট করতে হবে। সো আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখলাম। এখন আমরা যদি চিন্তা করি যে ক্লিনিক্যালি এই পেশেন্টগুলো তো একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখতে হবে, যে না শুধু ডেঙ্গুই না, অন্য কোনো কিছুও হতে পারে। সেটা কি কি, কোন কোন ডিজিজ আমরা মাথায় রাখবো অ্যাজ এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? প্রথম যেটা রাখবো আমরা চিকুনগুনিয়া ফিভার, সেম টাইপ ফিভার বাট লেস ডিউরেশন, এবং এখানে এই পেশেন্টের র্যাশটা বেশি হয়ে থাকে। আর একটা জিনিস হচ্ছে যে এই পেশেন্টের আর্থ্রালজিয়াটা পরিমাণ বেশি হয়, এবং পেশেন্টের এটা হেমাটোক্রিট নর্মাল থাকে, ইনভেস্টিগেশনে হেমাটোক্রিট নর্মাল থাকে। সো দুক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতে পারে, বাট প্লাজমা লিকেজ এই পেশেন্টের হয় না। সো চিকুনগুনিয়া ফিভার নিয়ে আমাদের খুব বেশি চিন্তার কিছু নেই। আর কি ডিজিজ চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে পারি যে লেপ্টোস্পাইরোসিস,
আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে চিন্তা করতে পারি ম্যালেরিয়া, চিন্তা করতে পারি রিকেটশিয়াল ফিভার, চিন্তা করতে পারি মেনিনজোকক্কাল সেপ্টিসিমিয়া। এগুলি আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে রাখবো। সো দিজ আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এখন ডেঙ্গু পেশেন্টকে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব, এটা ইম্পর্টেন্ট। কারণ ডেঙ্গু আর্লি ডিটেকশান এবং আর্লি ম্যানেজমেন্ট স্টার্ট করতে পারলে আমরা পেশেন্টকে খুব কুইকলি রিকভারি করে বাসায় পাঠিয়ে দিতে পারবো। সো এই কারণে ডেঙ্গু ইনভেস্টিগেশন জানাটা, নলেজটা খুবই ইম্পর্ট্যান্ট। সো ডেঙ্গু ইনফেকশন কিংবা ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব, কিংবা ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে প্রথম আমরা একটা হচ্ছে ফুল ব্লাড কাউন্ট করব কিংবা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। এখানে আমরা দেখা যায় যে পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে, পেশেন্টের প্রথম যেটা করে যে লিউকোপিনিয়া ডেভেলপ করে এবং নিউট্রিফিল লিম্ফোসাইট রেশিওটা অল্টার হয়ে যায়। দেন হচ্ছে যে হেমাটোক্রিট রাইজ করতে থাকে, মোর দেন 20% হেমাটোক্রিট রাইজ করলে আমরা চিন্তা করি যে এটা হেমোরেজিক ম্যানিফেস্টেশনের দিকে যাচ্ছে অথবা প্লাজমা লিকেজ হচ্ছে। সো একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপিনিয়া এবং হেমাটোক্রিট রাইজ পাবো। নাম্বার 2 আমরা করতে পারি কি, নাম্বার 2 করতে পারি যে আমরা ইমিডিয়েটলি করব যে NS1 অ্যান্টিজেন, অথবা করতে পারি আমরা অ্যান্টি ডেঙ্গি IgM এবং IgG। এখানে একটা জানার ব্যাপার আছে যে আমরা কখন NS1 অ্যান্টিজেন করব আর কখন IgM এবং IgG অ্যান্টিবডি টেস্ট করব, কোন সময়টা। এখানে জানার ব্যাপারটা এটাই, কারণ এটা একটা সময় আছে যেখানে দুটোই নেগেটিভ আসে, সে কারণে আমাদের জানতে হবে। সো NS1 অ্যান্টিজেন আমরা কখন করতে দিব? NS1 অ্যান্টিজেন আমরা সাধারণত উইদিন 5 ডেজের মধ্যে আসলে আমরা NS1 অ্যান্টিজেন করতে দিই, বিকজ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে এটা NS1 অ্যান্টিজেন পজিটিভ আসে এবং আপ টু 4 to 5 ডেজ পর্যন্ত এটা পজিটিভ থাকে, দেন ইটস বিকাম নেগেটিভ। সো 5 দিন পরে যদি আমি করতে দিই, ডেফিনেটলি NS1 অ্যান্টিজেন নেগেটিভ আসবে। এবং আরেকটা হচ্ছে যে IgM অথবা অ্যান্টি ডেঙ্গি IgM এবং IgG অ্যান্টিবডি, এই দুটো অ্যান্টিবডি আমরা করে থাকি কখন? এই দুটো অ্যান্টিবডি করে থাকি আমরা 5 ডেজ পরে, কারণ 5 ডেজ পরে এই দুটো অ্যান্টিবডি পজিটিভ আসে এবং হাইয়েস্ট লেভেল অ্যাচিভ করে আফটার 7 ডেজের পর থেকে। সো 5 দিনের মধ্যে আসলে NS1 অ্যান্টিজেন টেস্ট করতে দেব এবং 5 দিনের পরে আসলে আমরা ডেঙ্গু IgM অ্যান্টিবডি এবং IgG অ্যান্টিবডি টেস্ট করতে দেব। সো IgM অ্যান্টিবডি যদি বেশি থাকে IgGর চাইতে, তাহলে আমরা ধরে নিব যে এটা প্রাইমারি ডেঙ্গু ইনফেকশন, এবং যদি IgG বেশি থাকে মোর দ্যান IgM অ্যান্টিবডি, তাহলে আমরা এটা ধরে নিব যে এটা সেকেন্ডারি ডেঙ্গু ইনফেকশন। আরেকটা জিনিস হচ্ছে, স্যাররা ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করে থাকে যে যদি কারো কোনো পেশেন্ট 5th ডেতে ফিভার নিয়ে আসছে, ডেঙ্গু লাইক সিনড্রোম নিয়ে ফিভার নিয়ে আসছে, তখন তুমি কি করবে? তাহলে 5th ডেতে, যেহেতু 5th ডেতে NS1 নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে, আবার IgMও নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস জানা। সো আমরা এই ক্ষেত্রে দুটো টেস্টই করে থাকবো, যে NS1 অ্যান্টিজেনও করতে দিব, আবার ডেঙ্গু IgM এবং IgG অ্যান্টিবডি করতে দেব। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। নেক্সট আর কি ইনভেস্টিগেশন করতে পারি? আমরা কিছু বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করতে পারি, যেমন SGBT, SGOT। আমরা কিছু কোয়াগুলেশন প্রোফাইল করতে পারি, কারণ ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে। সো প্রথমবিন টাইম, APTT এবং থ্রম্বিন টাইম, এগুলো আমরা কোয়াগুলেশন প্রোফাইলে একবার চেক করে দেখব। এর বাইরে যদি আদার ফর্মে ব্লিডিং হয়ে থাকে, যেমন হেমোসিটি হচ্ছে, আমরা একটা ইউরিন RME করলাম, ম্যালেনা হচ্ছে আমরা সেক্ষেত্রে স্টুল RME করলাম, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে সেক্ষেত্রে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করলাম, চেস্ট পেইন হচ্ছে সেক্ষেত্রে আমরা একটা ECG করলাম, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে একটা চেস্ট এক্সরে করলাম, এরকম আর আদার কিছু টেস্ট করব। সো দিজ আর দ্য ইনভেস্টিগেশন আসলে আমরা করে থাকি অ্যাকর্ডিং টু নিড। এর বাইরে আমরা যে আরও দুটো টেস্ট করে থাকি, এটা স্পেশালিস্ট ল্যাবে করে থাকি, যেমন RT-PCR।
এই পিসিআর দিয়ে ভাইরাস ডিটেক্ট করা যায়। হ্যাঁ, ডেঙ্গু ভাইরাস ডিটেকশন করা যায় আরটিপিসিআর। আরেকটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড টেস্ট এটাকে বলা হয়। এটা উইদিন 5 days অফ ইলনেসের মধ্যে করতে হয়। আরেকটা হচ্ছে যে ডেঙ্গু ভাইরাস আইসোলেশন ফ্রম প্লাজমা অর ব্লাড অর ফ্লুইড, মানে প্লুরাল ফ্লুইড, অ্যাসিড ফ্লুইড, দিজ আর দ্য টেস্ট। এইগুলো, এই দুটো টেস্ট সাধারণত আমাদের দেশে খুব কম করা হয়ে থাকে। আমরা আগে যে টেস্টগুলো বললাম এগুলোই করে থাকি। দেন নেক্সট আসবে তোমার যে পেশেন্টের, এই ডেঙ্গু পেশেন্ট যখন ডায়াগনোসিস হইল তখন আমরা এটা ম্যানেজ করব কিভাবে, হাউ উইল ম্যানেজ দ্য ডেঙ্গু পেশেন্ট। তো ডেঙ্গু পেশেন্ট ম্যানেজ করব আমরা সাধারণত ডেঙ্গু পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করে থাকি যে পেশেন্টগুলোকে গ্রুপ করে ফেলি। অ্যাকর্ডিং টু গাইডলাইন এখন পেশেন্টগুলোকে গ্রুপ করে ফেলি। নাম্বার 1 হচ্ছে গ্রুপ এ। এখানে শুধু ফিভার থাকে, নো ওয়ার্নিং সাইন অর নো হেমোরেজিক ম্যানিফেস্টেশন ও নো সাইন অফ হাইপোভোলিমিয়া, অনলি ফিভার। সো এই পেশেন্টে কোনো ওয়ার্নিং সাইন থাকে না, গ্রুপ এ। গ্রুপ বি হচ্ছে যে ফিভার উইথ ওয়ার্নিং সাইন, ডেঙ্গু ফিভার উইথ ওয়ার্নিং সাইন। সো ওয়ার্নিং সাইনগুলো তোমাদের জানতে হবে। ওয়ার্নিং সাইনগুলো কি? ওয়ার্নিং সাইনগুলো হচ্ছে নাম্বার হচ্ছে যে condition gradually deteriorating despite treatment or clinically deteriorated করতেছে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, সিভিয়ার ভমিটিং হচ্ছে, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, দেন হচ্ছে যে তোমার লিভার এনলার্জমেন্ট হয়েছে, দেন হচ্ছে যে তোমার অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, সিজার অর ড্রাউজিনেস ডেভেলপ করেছে, হেমাটোক্রিট বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে যে ওয়ার্নিং সাইন। পেরিফেরি কোল্ড কামি, পেরিফেরি হ্যান্ড মানে হ্যান্ড অ্যান্ড ফিটস ডেভেলপ করতেছে, এবং বিভিন্ন ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে সাথে, যেমন অ্যাপিস্টেক্সিস, এক্সেস মেনোরেজিয়া, দেন হচ্ছে যে মেনোরেজিয়া, দেন হচ্ছে যে হেমাটোমেসিস, ম্যালেনা, হেমাচিউরিয়া, এনি ফর্মে ব্লিডিং। সো এখানে 10টা ওয়ার্নিং সাইন বললাম আমি। এই ওয়ার্নিং সাইনগুলো আছে কি না, যদি ডেঙ্গু ফিভার উইথ ওয়ার্নিং সাইন থাকে তাহলে আমরা এই পেশেন্টগুলোকে গ্রুপ বিতে ফেলে দেব। আর গ্রুপ সি হচ্ছে ডেঙ্গু ফিভার উইথ সিভিয়ার গ্রুপ গ্রুপ সি, যেটা যে সিভিয়ার ডেঙ্গু ইনফেকশান। এটাতে কি হয় যে প্লাজমা লিকেজ হয়, সিভিয়ার প্লাজমা লিকেজ হয়, মাল্টি অর্গান ইম্পেয়ারমেন্ট দেখা যায়, এবং সিভিয়ার মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস হইতে পারে, হাইপোক্যালসিয়ামে ডেভেলপ করতে। সো ডেঙ্গু ভাইরাস সিভিয়ার ইনফেকশান, সিভিয়ার ডেঙ্গু ভাইরাস ইনফেকশানকে আমরা এটা গ্রুপ সিতে ফেলে দিই। সো এখন যেটা করব আমরা যে গ্রুপ ওয়াইজ ম্যানেজমেন্ট, আমরা গ্রুপ করে ফেললাম, এখন গ্রুপ ওয়াইজ ডেঙ্গু ভাইরাস ট্রিটমেন্ট দিয়ে থাকবো। গ্রুপ এ পেশেন্টে কীভাবে ট্রিট করব? গ্রুপ এ পেশেন্টকে আমরা বাসায় পাঠিয়ে দেব, বলবো আপনি বাসায় থাকেন, স্টে অ্যাট হোম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে হোম ম্যানেজমেন্ট দিব কিছু, যেমন বেড রেস্ট এবং অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক করবে, প্রচুর ফ্লুইড ইনটেক করবে, মোর দেন 6 গ্লাসেস পার 24 আওয়ার্স। সো এবং প্রচুর ফ্লুইড খাইতে হবে এই কারণে যে তাকে এমন ফ্লুইড খেতে হবে এনি ফর্মে, যে নর্মাল প্লেন ওয়াটার শুধু খেতে পারবে তা না, আদার ফ্লুইড যেমন ফ্রুটস এবং জুস, ফ্রুট জুস খেতে পারবে, তারপরে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট খেতে পারবে, ওআরএস খেতে পারবে এনি ফর্মে, কোকোনাট ওয়াটার খেতে পারবে, এনি ফর্মে ফ্লুইড খেতে হবে, প্রচুর ফ্লুইড ইনটেক করতে হবে। দেন হচ্ছে যদি ফিভার থাকে তাহলে আমরা প্যারাসিটামল দিব। দেন হচ্ছে যে ট্যাপিড স্পঞ্জিং করব আগে, তারপরে প্যারাসিটামল দেবো। আগে ট্যাপিড স্পঞ্জিং করব, ফ্যানিং করব, টেম্পারেচার কুল করা, কুল নামানোর চেষ্টা করব। দেন যদি না নামে তখন আমরা প্যারাসিটামল প্রেসক্রাইব করব। সো এর বাইরে আমরা কি করে থাকি যে তাকে পেশেন্টকে মসকিটো নেট ইউজ করতে বলবো, এবং বাসায় যেন মসকিটো নেট ইউজ করে, এবং যেটা মশারি ইউজ করে, উইন্ডো এবং ডোরসে যেন একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়, যে মসকিটো যেন না ঢুকতে পারে।
এই জিনিসগুলো আমরা তাকে হোম ম্যানেজমেন্টে দিয়ে থাকবো। নাম্বার 2 যেটা যে আমরা করে থাকি যে গ্রুপ বি পেশেন্ট যাদের ওয়ার্নিং সাইন আছে তাদের আমরা কিভাবে ম্যানেজ করব। তাদেরকে প্রথমেই করব কি একটা হেমাটোক্রিট ইনভেস্টিগেশন করতে দিব। হেমাটোক্রিট হচ্ছে যে যদি মোর দেন 20% বেশি থাকে তাহলে ডেফিনেটলি আমরা ইমিডিয়েটলি আইভি ফ্লুইড স্টার্ট করে দিতে হবে। বেস লাইনের থেকে 20% বেশি থাকে, অথবা যদি ইনভেস্টিগেশন করার সুযোগ না থাকে হেমাটোক্রিট, সেক্ষেত্রে তোমরা করবে কি যে নর্মাল যে তার পেশেন্টের যে হিমোগ্লোবিন আসবে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মোরলেস কাছাকাছি একটা হেমাটোক্রিট লেভেল আমরা জানতে পারবো। সো হেমাটোক্রিটটা এই জন্য করতে হবে এই কারণে যে হেমাটোক্রিট যদি বেস লাইনের চেয়ে 20% বেশি থাকে তাহলে বুঝতে হবে পেশেন্টের প্লাজমা লিকেজ শুরু হয়ে গেছে। সো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে। সো এই গ্রুপ বিতে আমরা কি করব, গ্রুপ বিতে পেশেন্টকে আমরা ওরাল ইনটেক অনেক বাড়াইতে বলবো। যদি ওরালি ভমিটিং করতে থাকে তাহলে আইভি ফ্লুইড স্টার্ট করব। যদি এইচসিটি বাড়তে থাকে, হেমাটোক্রিট বাড়তে থাকে তাহলে আইভি ফ্লুইড স্টার্ট করব। এখন আইভি ফ্লুইড কি ফর্মে স্টার্ট করব, কোন আইভি ফ্লুইড স্টার্ট করব? আমরা সাধারণত ক্রিস্টালয়েড আইভি ফ্লুইড স্টার্ট করব। ক্রিস্টালয়েড কোনগুলো, যে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন যেটা নর্মাল স্যালাইন, অথবা আমরা স্টার্ট করতে পারি যে হাফ স্ট্রেংথ নর্মাল স্যালাইন ইন কেজ অফ চিলড্রেন। এর বাইরে আমরা কি করব, যে এর বাইরে ক্রিস্টালয়েড সলিউশন আছে, ল্যাকটেটেড রিঙ্গার সলিউশন, যে অ্যাসিটেটেড রিঙ্গার সলিউশন। দেন এইগুলোই আমরা সাধারণত ইয়েতে আমরা ইউজ করব, ক্রিস্টালয়েড সলিউশন হিসেবে ইউজ করব। সো এই ক্রিস্টালয়েড সলিউশন কিভাবে স্টার্ট করব আমরা, যে আমরা ইউজুয়ালি 5 to 7 ml পার কেজি পার আওয়ারে একটা বলা স্টার্ট করে দিব। দেন দেখতে থাকবো, ক্লিনিক্যালি অ্যাসেস করতে থাকবো, ইমপ্রুভ করতে থাকে না, ইমপ্রুভ করতে থাকলে এগুলো আমরা আস্তে আস্তে কমিয়ে এক সময় স্টপ করে দেব 48 আওয়ার্সের মাথায়। আর যদি ইমপ্রুভ করতে না থাকে তাহলে এইগুলো আবার আমরা এইচসিটি করে দেখবো এগেইন যে কী অবস্থায়। যদি এইচসিটি দেখা যায় তারপরেও বাড়তেছে তাহলে ফ্লুইড আমরা বাড়িয়ে দেব অনেক। ফ্লুইড ইনফিউশন রেটটা আমরা বাড়িয়ে দেবো আর ইনক্রিজ করে দেব, যে 10 ml পার কেজি পার আওয়ার এরকম করে দেবো। দেন ইমপ্রুভ করলে আবার গ্র্যাজুয়ালি কমিয়ে আমরা 24 to 48 আওয়ার্স পর্যন্ত ফ্লুইড দিয়ে দেবো। বেশি কিন্তু দেওয়া যাবে না, দিলে আবার ফ্লোলি ডিমান্ড ডেভেলপ করতে পারে, এয়ারডেস ডেভেলপ করতে পারে। এখন আসো যে গ্রুপ সি, যেটা মোর সিভিয়ার ফর্ম কিংবা ক্রিটিক্যাল ডেঙ্গু যেটা, সেটা কিভাবে ম্যানেজ করব, সেটার ক্ষেত্রেও আমরা খুব দ্রুত আমরা পেশেন্টকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট স্টার্ট করে দেব। আইসিইউতে নিয়ে নেব পেশেন্টকে, আইসিইউ অথবা এইচডিইউতে নিয়ে নেব, হাই ফ্লো অক্সিজেন দিব বিকজ পেশেন্ট ইজ ইন শক। সো পেশেন্টকে আইভি ফ্লুইড স্টার্ট করে দিব। এখানে কি ধরনের ফ্লুইড স্টার্ট করে দেব, এখানে আইভি ফ্লুইড স্টার্ট করার আগে আমরা আবারও হেমাটোক্রিট চেক করে নেব, দেন আইভি ফ্লুইড স্টার্ট করে দেব। যদি আইভি ফ্লুইড স্টার্ট করে দিই, প্রথমেই দেব আমরা ক্রিস্টালয়েড সলিউশন দেওয়ার পরে যদি ইমপ্রুভ করতে না থাকি তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা হেমাটোক্রিট করে ফেলবো, বলাস দেব। প্রথমে ক্রিস্টালয়েড বলাস দেব, দেওয়ার পরে হেমাটোক্রিট করে যদি দেখি না হেমাটোক্রিট বাড়ছে না, তখন আমরা করব কি, যে আইভি কলয়েড শুরু করে দেব, কলয়েড সলিউশন। আইভি কলয়েড সলিউশনটা কি আছে, আইভি কলয়েড সলিউশন যেমন ধরো যে ডেক্সট্রান 40 আছে, হেমাটোসিল আছে, হিউম্যান অ্যালবুমিন আছে, প্লাজমা আছে, ব্লাড কম্পোনেন্টস আছে। এগুলো হচ্ছে যে কলয়েড সলিউশন। সো কলয়েড সলিউশন দেওয়ার পরেও যদি তার বাড়তে না থাকে তখন এগেইন আমরা হেমাটোক্রিট করে যদি না বাড়ে তাহলে কলয়েড সলিউশনে ইনফিউশন রেটটা বাড়িয়ে দিব। যদি দেখা যায় যে ইমপ্রুভ করতেছে তাহলে আস্তে আস্তে আমরা কমিয়ে দেব। আর যদি ইমপ্রুভ না করে থাকে তাহলে আমরা হেমাটোক্রিট করব। হেমাটোক্রিট করে যদি দেখি যে পেশেন্টের তোমার এইচসিটি বাড়তেছে তাহলে কলয়েড সলিউশন বাড়িয়ে দেব, আর এইচসিটি কমতেছে তাহলে আমরা একটা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দেব। এটা হচ্ছে যে একেবারে সিভিয়ার ফর্মে, যে শকের কোন স্টেজ, এটা যে একেবারে
হাইপোটেনসিভ শক কিংবা ডিকম্পেনসেটেড, মানে এটাকে বলি আমরা যে ডিকম্পেনসেটেড শক। আর যদি পেশেন্টের কম্পেনসেটেড শকের স্টেজে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা সরাসরি শুধুমাত্র ক্রিস্টালয়েড সলিউশন দিব, বলাস ডোজে দিব, দিয়ে এইচসিটি চেক করে দেখব, ইমপ্রুভ করলে আস্তে আস্তে গ্রাজুয়ালি কমিয়ে দিব ইনফিউশন রেট, দেন আবার এক সময় স্টপ করে দেব। আর যদি এটা ইমপ্রুভ না করে থাকে তাহলে আমরা এইচসিটি চেক করব, রিচেক করব। যদি এইচসিটি বাড়তে থাকে তাহলে আমরা ক্রিস্টালের সলিউশনে ইনফিউশন রেট বাড়িয়ে দিব, আর যদি কমতে থাকে তাহলে আমরা হেমাটোক্রিট দেব, ব্লাড ট্রান্সফিউশন দেব। সো মূল কথা যেটা, যে গ্রুপ এতে আমরা হোম ট্রিটমেন্ট করব, প্রচুর ফ্লুইড খেতে বলবো এবং প্যারাসিটামল দিব, বেড রেস্ট রাখবো। গ্রুপ বি যেটা, এই পেশেন্টকে আমরা ক্রিস্টালয়েড সলিউশন আইভি দিব এবং এই হেমাটোক্রিট টেস্ট করে করে ইনফিউশনটা, ক্রিস্টালয়েড সলিউশনগুলো ইনফিউশন রেট বাড়াবো কমাবো, এমন করে খুব বেশি হলে 48 আওয়ার্স পর্যন্ত দিতে হয়, এরপরে পেশেন্ট আর দিতে হয় না। নেক্সট হচ্ছে যে আমরা গ্রুপ সিতে কী করব, যদি শক স্টেজ যেটা ডিকম্পেনসেটেড শক স্টেজ থাকে সেখানে আমরা ক্রিস্টালয়েড ইমপ্রুভ না করলে আমরা কলয়েড সলিউশন দিব, সাথে ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি, হেমাটোক্রিট চেক করব রেগুলারলি। আর যদি কম্পেনসেটেড শকে থাকে তাহলে আমরা শুধুমাত্র ক্রিস্টালয়েড সলিউশন দেব, তেমন হেমাটোক্রিট চেক করব। সো প্রতিটা ক্ষেত্রে আইভি ফ্লুইড দেওয়ার আগে আমরা কিন্তু হেমাটোক্রিট চেক করব এবং আইভি ফ্লুইড স্টার্ট করব, দেন আওয়ারলি আমরা হেমাটোক্রিট চেক করব। এটা ম্যানেজমেন্টের মূল কথা, যে আইভি ফ্লুইড দিলেই হবে না, এগুলোকে হেমাটোক্রিট চেকের মাধ্যমে ইনফিউশন বাড়ানো কমানো কিংবা ব্লাড ট্রান্সফিউশন পর্যন্ত দিতে হতে পারে। এখন কথা হচ্ছে যে এত কিছু ম্যানেজ করলাম, আমরা প্লাটিলেট কি দিব কি না। আসলে প্লাটিলেট দেওয়ার কোনো রিকমেন্ডেশন গাইডলাইনে নেই। প্লাটিলেট আমরা তখনই দিব, প্লাটিলেট কনসেন্ট্রেশন ট্রান্সফিউশন তখনই করব যখন পেশেন্টের ইমার্জেন্সি সার্জারি দরকার হবে, মানে হোয়েন পেশেন্ট নিড ইমার্জেন্সি সার্জারি অর হোয়েন দ্য ট্রিটিং ফিজিশিয়ান অ্যাডভাইস করবেন যে এখন প্লাটিলেট দিতে হবে। সো আমরা প্লাটিলেট ইজ নট রিকমেন্ডেড ইন platelet concentrated transfusion is not recommended in dengue fever, dengue hemorrhagic fever কিংবা ডেঙ্গু শক সিনড্রোম এনি স্টেজে দিতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা ডিসচার্জ করব কখন এই পেশেন্টগুলোকে ডিসচার্জ করব তখনই যখন হচ্ছে যে পেশেন্টের উইদাউট এনি অ্যান্টিবায়োটিক একদিন হয়ে গেছে, কোনো জ্বর আর রিটার্ন করে নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে শক থেকে রিকভারি হয়ে গেছে, এরপরে 2 দিন পার হয়ে গেছে, মোর দ্যান 2 days পাস্ট আফটার রিকভারি ফ্রম শক, অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট আছে, অ্যাডিকুয়েট অ্যাপেটাইট ইনক্রিজ করেছে, হেমাটোক্রিট নর্মাল আর বেসলাইন টাচ করেছে, প্লাটিলেট কাউন্ট মোর দ্যান 50,000 হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমরা পেশেন্টকে ডিসচার্জ করব। সো ডিসচার্জ করার আগে আমরা এই জিনিসগুলো দেখে নিব। দেন হচ্ছে আমরা চিন্তা করব যে ট্রিটমেন্ট তো দিলাম, ডিসচার্জ করলাম পেশেন্টকে, কিন্তু ট্রিটমেন্টের সময় সেটা বাসায় হোক, হোম ট্রিটমেন্ট হোক কিংবা হসপিটাল বেসডে হোক অথবা আইসিইউ যেখানেই হোক, যে কোনো ফর্মে আমরা কিছু জিনিস ফলো করব যেগুলো আমরা কখনোই করব না। এগুলো হচ্ছে যে আমরা বলি ডোন্ট ডু দিস ইন ডেঙ্গু ফিভার কিংবা ডেঙ্গু ইনফেকশান। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে প্রথম যেটা, যে ডেঙ্গু ইনফেকশানের ক্ষেত্রে প্রথম যেটা, যে আমরা কখনো কোনো এনএসাইডস ইউজ করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো স্টেরয়েড ইউজ করব না। নাম্বার 3 হচ্ছে যে কখনো কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করব না। নাম্বার 4 হচ্ছে যে আমরা কখনো এনজি টিউব দিব না। আমরা কখনো ক্যাথেটার, আমরা কখনো আইএম ইনজেকশন দেব না। ক্যাথেটার করা লাগতে পারে যেহেতু ইউরিন আউটপুট মেজার করতে হবে, তবে ক্যাথেটার না করাটাই উত্তম, কিন্তু আইএম ইনজেকশন কখনোই দিব না। তারপর হচ্ছে যে আরেকটা কমন জিনিস হচ্ছে টুথব্রাশ। হ্যাঁ, টুথব্রাশিং কখনোই আমরা ডেঙ্গু ভাইরাস ফিভার কিংবা ডেঙ্গু ফিভার চলাকালীন সময়ে আমরা করব না। সো দিস আর দ্য
don't do this in dengue fever infection. এর বাইরে হচ্ছে যে স্যাররা ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করে থাকে যে প্রিভেনশন কিভাবে করতে পারো ডেঙ্গু ভাইরাস ইনফেকশন, একটা তো এটা তো প্রিভেন্টেবল ডিজিজ। সো প্রিভেনশনে আমরা কি করতে পারি, যে প্রিভেনশন করতে পারি আমরা মসকিটোকে কন্ট্রোল করে। তো এটা কন্ট্রোল সহজ ব্যাপার না, এটাকে প্রথম হচ্ছে যে কমিউনিটি লেভেলে করতে হবে কন্ট্রোল, দেন হচ্ছে যে পার্সোনাল লেভেলে করতে হবে, দেন হচ্ছে যে হসপিটাল কিংবা ইন ডিপার্টমেন্ট ম্যানেজ করতে হবে, আর একটা হচ্ছে হাউস হোল্ড ম্যানেজ করতে হবে। তো আমরা যেটা করতে পারি যে হাউস হোল্ড, বাকিগুলো গভর্নমেন্ট এনজিওরা করে থাকে, কিংবা হসপিটাল ইনডোর ফ্যাসিলিটিস কিংবা বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন তারা করে থাকবে। কিন্তু আমরা যেটা করতে পারি হাউস হোল্ড প্রিভেনশন, সেটা কি হাউস হোল্ড প্রিভেনশন আমরা করে থাকি কিভাবে, হাউস হোল্ড প্রিভেনশন করে থাকি আমরা যে বলি যে দিনের বেলা ফুল হাতা শার্ট এবং ফুল স্লিভ শার্ট এবং প্যান্ট পরে থাকতে, তারপর হচ্ছে যে স্মল কালেকশন অফ ওয়াটার যেন না জমে সেদিকে আমরা লক্ষ্য রাখতে পারি, যে টায়ারে কিংবা ছোট্ট ক্যানে কিংবা টবে কিংবা গাছ টবে, ফুলের গাছ টবে, এগুলোতে যেন পানি জমে না থাকে, প্লাস্টিকের বোতলে পানি ক্লিন ওয়াটার জমে না থাকে, সেগুলো সেদিকে আমরা নজর রাখবো সবসময়। নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা সবসময় মসকিটো স্প্রে ইউজ করতে পারি, অ্যারোসল ইউজ করতে পারি, মসকিটো কয়েল ইউজ করতে পারি। দেন হচ্ছে যে ঘুমানোর সময় অবশ্যই মসকিটো নেট ইউজ করব। ইভেন অনেক সময় মসকিটো ক্রিম পাওয়া যায়, ক্রিম ব্যবহার করতে পারো। সো দিজ আর দ্য ওয়ে টু প্রিভেন্ট হাউস হোল্ড প্রিভেনশন, আমরা এইভাবে ডেঙ্গু প্রিভেন্ট করতে পারি। এর বাইরে কমিউনিটি প্রিভেনশন আছে, পার্সোনাল এবং ইন কান্ট্রি প্রিভেনশনের ব্যাপারও আছে, এগুলো গভর্নমেন্ট একটা মাস প্রজেক্টের মাধ্যমে লার্ভা এবং এগস ডিস্ট্রয় করার চেষ্টা করে থাকে। সো এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডেঙ্গু ভাইরাস, এই টোটাল আমি যেগুলো বললাম এইগুলোই ডেঙ্গু ভাইরাস ইনফেকশন থেকে জিজ্ঞাসা করা হয়ে থাকে। সো আমরা যদি আবার একটা রিকল করি যে পেশেন্ট কী কী ডেঙ্গু ভাইরাস থেকে, ডেঙ্গু ফিভার থেকে কী কী জিজ্ঞাসা করতে পারে, আমরা বলতে পারি যে ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ জিজ্ঞাসা করতে পারে, প্রাইমারি ইনফেকশন কী, সেকেন্ডারি ইনফেকশন কী সেটা জিজ্ঞেস করতে পারে, কী কী ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে সেটা জিজ্ঞেস করতে পারে, পেশেন্টের হেমোরেজিক স্টেজে আছে কিভাবে বুঝবা, ক্লিনিক্যালি যে টনিকেট টেস্ট করতে পারে, হাইপোভলিক শকে আছে কিভাবে বুঝবা, যে ক্যাপিলারি রিফিল টাইম বেড সাইডে দেখতে পারি। এর বাইরে আমরা কি টেস্ট করতে পারি, NS1 অ্যান্টিজেন কখন করব, কখন করতে পারবো না, ডেঙ্গু IgM অ্যান্টিবডি কখন করব, কখন করতে পারবো না, আদার কি কি টেস্ট করব, দেন হচ্ছে যে কীভাবে ট্রিটমেন্ট করব, এবং অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে কি না, স্টেরয়েড দিতে পারবো কি না, কী ধরনের ফ্লুইড ইউজ করব, ব্লাড ট্রান্সফিউশন দিতে পারবো কি না, প্লাটিলেট কনসেন্ট্রেট ট্রান্সমিশন দিতে পারবো কি না, কখন পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দেবো, কীভাবে আমরা প্রিভেন্ট করব, আমরা কি NSAIDs দিতে পারবো কি না ব্যথার জন্য, কিংবা আমরা কি অ্যান্টিবায়োটিক দিতে পারবো কি না, কিংবা আমরা কি হেমোরেজ স্টপ করার জন্য অন্য কোনো কিছু, যে অনেকে ট্রাইমাক্সিমিক অ্যাসিড দেয় সেটা দিতে পারবো কি না, এগুলো কখনো দিতে পারবো না। সো দিস আর দ্য বেসিক্যালি দিস ইজ দ্য বেসিক discussion about dengue fever according to our national guideline. Thank you.